নমস্কার, নিউজ 18 বাংলার স্বাগত। সঙ্গে রয়েছি আমি অনিন্দিতা। শুরু করছি 5টার 5 মিশালি। আর আমরা শুরুতেই নজর রাখবো সন্দেশখালীর দিকে। সন্দেশখালীর আস্থা ফেরাতে তৎপর প্রশাসন এবং আজও সন্দেশখালীতে রাজ্যের দুই মন্ত্রী যান। আর এদিন বেড়মজুরে যান সুজিত বসু এবং পার্থ ভৌমিক। এলাকায় জনসংযোগ সারেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন তারা, মানুষের অভিযোগ তারা শোনেন, তাদের অভিযোগ শুনে সমস্ত কিছু পদক্ষেপের আশ্বাস দেন। জনসংযোগ সারেন তারা, নাম সংকীর্তন হয়, দেখা যায় সেখানে রয়েছেন সুজিত বসু এবং পার্থ ভৌমিক। সেই ছবি আপনাদের দেখাচ্ছি। আস্থা ফেরাতে আজকেও তৎপর হচ্ছে প্রশাসন এবং সেখানে যান রাজ্যের দুই মন্ত্রী। দেখেছিলাম গতকালকেও সাধারণ মানুষের সঙ্গে কথা বলে তাদের অভিযোগ তারা শুনেছিলেন এবং আজকেও কিন্তু তৎপর রয়েছে পুলিশ প্রশাসন। তারা সাধারণের অভিযোগ শুনছেন। এতদিন ধরে ঠিক কি কি হয়েছে সে অভিযোগ গ্রামবাসীরা তাদের সামনে বলছেন। যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন সন্দেশখালীর বেড়মজুরের ছবি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি ওঙ্কার। আমরা দেখলাম আজকে রাজ্যের দুই মন্ত্রী সেখানে গেলেন, কথা বললেন, আর তারপর কি হলো, কোথায় কোথায় গেলেন, কি কি পদক্ষেপ করার আশ্বাস দিলেন? দেখো, রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু তারা কিন্তু বেড়মজুরে আজকে প্রথমে যান এবং সেখানে বেড়মজুরে গিয়ে সেখানে একটি নাম সংকীর্তনের অনুষ্ঠান চলছিল, সেখানে তারা কিন্তু যোগদান করেন এবং সেখান থেকে তারা চলে যান সরাসরি তেভাগা স্কুলে গিয়ে তারা কিন্তু সেখানকার স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলেন। সেখানে স্থানীয় মানুষদেরকে তারা আশ্বাস দেন যে যাদের জমি চলে গিয়েছে, যারা অভিযোগ করছেন তাদের প্রত্যেকের অভিযোগ কিন্তু নেওয়া হবে এবং প্রত্যেকের অভিযোগ খতিয়ে দেখবে পুলিশ এবং প্রত্যেকে তাদের জমি কিন্তু ফেরত পাবেন অবিলম্বে। এরপরে যেরকম দেখা যায় যে রাজ্যের দুই মন্ত্রী তারা কিন্তু জেলিয়াখালীর উদ্দেশ্যে রওনা দেন। জেলিয়াখালীতে গিয়েও কিন্তু তারা সাধারণ মানুষদের জন্য একটা জায়গা করা হয় এবং সেখানে এসে সাধারণ মানুষরা তাদের যে অসুবিধার কথা, তাদের সমস্যার কথা, সেগুলো কিন্তু মন্ত্রীদের সরাসরি তারা জানান এবং সেখানেও কিন্তু একই রকম আশ্বাস দুই মন্ত্রীর কাছ থেকে পাওয়া যায়। যদি কারোর জমি বা কারোর ভেড়ি এইগুলো যদি কেউ জোর করে কেড়ে নিয়ে থাকেন, তারা কিন্তু সেই জমি বা ভেড়ি সেগুলো কিন্তু প্রত্যেকে ফেরত পাবেন। তারপর জেলিয়াখালী থেকে সরাসরি তারা এসেছেন এই মুহূর্তে ধামাখালীতে এবং ধামাখালীতে তাদের একটি কর্মী সভা করছেন, সেটা কিন্তু ইন্টারনাল মিটিং এবং তাদের দলীয় যারা কর্মীরা রয়েছেন তাদেরকে নিয়ে এই মুহূর্তে বৈঠক করছেন রাজ্যের দুই মন্ত্রী এবং বৈঠক করার পর তারা কিন্তু প্রেসের উদ্দেশ্যে বার্তা দেবেন। সব মিলিয়ে আজকে গতকালকে যেরকম ভাবে দেখা গিয়েছে যে সুজিত বসু এবং পার্থ ভৌমিক তারা এসেছিলেন এবং আজকেও কিন্তু একই রকম ভাবে সন্দেশখালীর বিভিন্ন এলাকায় তারা ঘুরলেন এবং মানুষের মধ্যে কিন্তু যে ভীতির সঞ্চার হয়েছে সেই ভীতির সঞ্চার কাটানোর চেষ্টা করলেন এবং তার প্রত্যেককে আশ্বাস দিলেন যে তাদের হারিয়ে যাওয়া যদি কোনো জমি থেকে থাকে সেই জমি কিন্তু তারা পুনরায় ফেরত পাবেন। বেশ, ধন্যবাদ ওঙ্কার। জমি যদি কেউ কেড়ে থাকে সেই জমি ফেরত হবে। ৭২টি অভিযোগ জমা পড়েছে সিংহভাগই সিরাজউদ্দিনের বিরুদ্ধে। সব জমি ফেরত হবে। কোনো জমি মাফিয়াদের জায়গা নেই বাংলায়। কথা বলছি তো, এই তো জাস্ট এলাম, মানুষের সাথে কথা বলছি, মানুষের কথা শুনছি। কিছু কিছু মানুষের কিছু অভিযোগ আছে, সেগুলো আমরা বলেছি সমাধান হবে। আর এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, ওরা ডেকেছিল, ওদের একটা ছোট্ট দাবি আছে যে ওদের মন্দিরটা যদি একটু সংস্কার করে দেওয়া হয়। আর বলছি অনেকে অভিযোগ করছেন যে জমি কেড়ে নেওয়া হয়েছে। বলছি তো, যদি জমি কারোর কেড়ে নেওয়া থাকে, আমি তো একই কথা বারবারই বলছি, ওই জমি ফেরত দেওয়া হবে। সন্দেশখালীর বেড়মজুর, যে বেড়মজুর দফায় দফায় উত্তেজিত হয়েছে, তবে এবার স্বাভাবিক ছন্দে ফিরছে সেই বেড়মজুর এবং সন্দেশখালীর কাঠপোল বাজার, সেখানে আজকে সকাল থেকেই দোকানপাট খুলেছে। বাজারে আজকেও পুলিশ ক্যাম্প রয়েছে। গ্রামবাসীদের অভিযোগ শুনতে আজকেও পুলিশ ক্যাম্প বসেছে এবং বেড়মজুরের সেই ক্যাম্পে আজকে সকালে আমরা দেখেছিলাম গিয়েছিলেন ডিআইজি বারাসাত এবং এখনো এলাকায় মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। আর আজও ক্যাম্পে অভিযোগ করতে আসেন সেখানকার স্থানীয় বাসিন্দারা। শাহজাহানের ভাই সিরাজউদ্দিন, তার বিরুদ্ধে আজকেও একাধিক অভিযোগ দায়ের হয়েছে। ওই সিরাজউদ্দিন মানে 8 বিঘে জমি দিয়ে এলেছে তো বাবুদের জায়গা,
ওই তা আমরা কিছু তো পাবো ওতে আইনে তো ভাগে 5 কাঠা করে পাবো তো, সেটা আমাদের দেই না। ওই জন্যই করে আমরা কাগজ জমা দিয়ে আমাদের জায়গাটা আমাদের ফিরে আসুক, 5 কাঠা করে জায়গা ফিরে আসুক, আমাদের এমনি তো কিছু দেয়নি। মানে অভিযোগ করলাম, এর আগে কখনো করেছিলেন অভিযোগ? না কোনো জায়গায় করিনি, আমাদের অভিযোগ করার সময় দেশে আর কি। ঘর দুয়ার ভেঙে দিয়েছে, আমাদের পুকুরের মাছটা সব জ্বালিয়ে নিয়ে চলে গেছে ঘর থেকে। এই অভিযোগ দিতে আসছিলাম। কারা করেছে? অজিত মাইতি, শ্যাম সরকার। আপনার জমি কোথায়? আমাদের জমি জায়গা নিয়ে কোনো ফ্যাকশন নেই। তাহলে কি সমস্যা? আমাদের ঘর দুয়ার ভাঙা নিয়ে, পুকুরের মাছ লুটপাট নিয়ে। কারা ভেঙেছে? টিএমসির লোক, অজিত মাইতি। কতগুলো ঘর বাড়ি ভাঙা হয়েছে আপনাদের? ওখানে 25-30 খানা ঘর ভেঙেছে। আপনার ঘর ভেঙেছে? হ্যাঁ, আমার 3 খানা ঘর ভেঙেছে। কাগজ জমা দিতে এসেছিলাম। আমার 9 শতক জায়গা জোর জবরদস্তি দখল করে আসছে আজকে 2 বছর। আমার সেখানে ঘর বাঁধা আছে, তা সত্ত্বেও তারা জোর করে ঘর বেঁধেছে। তারা ওই সিরাজের দলবল এবং আরও অনেকে সব জোর করে ঘর বেঁধে আছে। সেই জায়গায় আমি দখল পাচ্ছি না, আমাকে জোর জবরদস্তি দখল করে। আমি যখন জায়গার উপরে যাই আমাকে বলে হুমকি দেয়, তোকে তুলে নিয়ে যাবো, এ করবো, মারধর করবো। সেই জন্য আমি কিছু বলতে পারি না। প্রত্যেকটা এলাকায় ক্যাম্প হয়েছে, সেই ক্যাম্পে জমা দিই। যদি আমরা সমস্যা সুরাহা করতে না পারি, আমার একটাই কথা, আমাদের 1.5 থেকে 2 মাস সুযোগ দিন, সময় দিন, প্রশাসনকে জানান, যে কোনো অন্যায় সুরাহা আমরা করব। আমরা করতে না পারলে তখন মানুষ আন্দোলন করবে। কিন্তু দয়া করে কেউ আইনকে নিজের হাতে তুলে নেবেন না, কারণ আইন রক্ষার জন্য তো পুলিশ প্রশাসন আছে। দয়া করে পুলিশ প্রশাসনের উপর এই কারণেই ভরসা রাখতে বলছি, কারণ এখন মমতা ব্যানার্জি পুরোটাই মাথার উপর থেকে দেখছে। আগেই সব অনেক খবর মমতা ব্যানার্জির কাছে পৌঁছয়নি। এটা আমাদের সাংগঠনিক দুর্বলতা। এখানে তো মমতা ব্যানার্জির দোষ নেই, আমরা যারা জেলায় রাজনীতি করেছি এটা আমাদের দোষ। আমরা সঠিক খবরটা সঠিক সময়ে দিদির কাছে পৌঁছে দিতে পারিনি। আপনার বাড়ি গ্রিলের জন্য কোন স্টিল নেব বলুন তো? এখানেও আপনি বিয়েতে মন দিন, বাড়ির গ্রিলের জন্য সঠিক স্টিল বেছে দেবো আমরা। এসে গেল SRMB রিয়েল বিল্ড। সঠিক দামে পাবেন খাঁটি বিল্ডিং মেটেরিয়াল থেকে সেরা পরামর্শ। ও ছাড়া বাড়ির সবকিছু বেছে দেবে রিয়েল বিল্ড, বাড়ি তৈরির রিয়েল গাইড। এবার তারা ওয়াশিং পাউডার এলো নতুন রূপে, আরো শক্তিশালী হয়ে। সাদা বা রঙিন কাপড় এখন জেল্লাদার পরিষ্কার নিমেষে। তারা ওয়াশিং পাউডার, ভরসা চিরদিনের। তারপর রাস্তার টাকা, তারপর মিড ডে মিল থেকে শুরু করে একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা প্রায় বন্ধ করে দিয়েছে। আটকে রাখা এখন আর বলা যাবে না, এখন বলতে হবে বন্ধ করে দিয়েছে। কেন 24 মাস ধরে কেউ আটকে রাখে না, আটকে রাখে 15 দিন, 20 দিন, 25 দিন, 30 দিন, 2 মাস, 3 মাস, 100 দিন, খুব বেশি হলে 6 মাস। এই যে প্রায় 2 বছর ধরে টাকা বন্ধ করে দিয়েছে, আমি সেই জন্য বলছি টাকা এরা আটকে রাখেনি, টাকা বন্ধ করে দিয়েছে। এবং একাধিকবার মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করেছেন বাংলার প্রাপ্য অধিকারকে সামনে রেখে। সেখানে প্রায় 59 লক্ষ শ্রমিকদের টাকা 2 বছর ধরে বন্ধ। প্রায় 11,36,000 আবাস যোজনার তালিকাভুক্ত প্রকৃত প্রাপক, যাদের বাড়ির প্রয়োজন, মাথার উপর পাকা ছাদের প্রয়োজন, তাদের বিস্তারিত তালিকা পাঠানোর পরেও 2022 সালে ডিসেম্বর মাসে সে তালিকা রাজ্যের তরফ থেকে কেন্দ্রের কাছে গেছে এবং তারপরও এখনো পর্যন্ত টাকা তারা ছাড়েনি। কেননা আবাস প্রকল্পে 60% টাকা দেয় কেন্দ্র, 40% দেয় রাজ্য। রাজ্য 40% আগামীকাল ছাড়তে প্রস্তুত, কিন্তু কেন্দ্র টাকা আটকে রেখেছে, আর একা তো ওভাবে রাজ্য ছাড়তে পারে না। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে আমরা অনেক এদের কাছে, আমাদের কোনো অহংকার নেই, কোনো দম্ভ নেই, কোনো ঔদ্ধত্য নেই, আমরা গেছি মানুষের জন্য দরবার করেছি, মানুষের স্বার্থে যদি আমাদের কাছে আমাদেরকে মাথা নিচু করতে হয়েছে আমরা করেছি, কিন্তু কারোর দয়া দাক্ষিণ্যে বা তিনি টাকা দেবেন তারপরই বাংলার মানুষ খাবে, তার বাড়িতে জল পৌঁছাবে, তার কাছে লক্ষ্মীর ভান্ডার যাবে,
তা তো নয়। এই যে 25,000 কোটি টাকা খরচা করে আমাদের রাজ্য সরকার লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, এর মধ্যে 10 পয়সার অবদান কেন্দ্র সরকারের নেই। বিজেপি নেতারা বলতে পারে যে কেন্দ্র টাকা পাঠাচ্ছে। আমি আপনাদের সামনে বলছি, যদি কোনো বিজেপি নেতা বলে যে এই 25,000 কোটি টাকা লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছে, এখানে 10 পয়সার অবদান বিজেপির কেন্দ্রের সরকারের রয়েছে, বা এই যে 2800 কোটি টাকা খরচা করে 59 লক্ষ শ্রমিককে তার বকেয়া 2 বছরের পাওনা ফিরিয়ে দেওয়া হচ্ছে, তার মধ্যে 10 পয়সার অবদান যদি কেন্দ্র সরকারের থাকে, সরাসরি বিজেপির নেতাকে অনুরোধ করব যে আপনি চ্যানেল, সঞ্চালক, সময়, জায়গা ঠিক করুন, আমি যাব তথ্য নিয়ে। মানুষকে কিভাবে এরা মিথ্যে কথা বলছে এবং জোর জবরদস্তি রাজনীতি করে, ওই এতদিন তো দেখানি, এখন ভোট ঘোষণা হবে তার আগে আবার উৎপাত শুরু। 2 বছর কোথায় ছিলেন? 2021 তো নির্বাচন হয়েছে, 21 থেকে 22, 22 থেকে 23, 23 থেকে 24, প্রায় 2.5 বছর। কবার দেখা গেছে এদেরকে? আমরা তো সেই জন্যই বলি বহিরাগত, আমরা তো সেই জন্যই বলি বাংলা বিরোধী, আমরা তো সেই জন্য বলি অত্যাচারী, আমরা তো সেই জন্য বলি স্বৈরাচারী, ষড়যন্ত্রকারী, আমরা সেই জন্য বলি জনবিরোধী, আমরা সেই জন্য বলি জমিদার, আমরা সেই জন্য বলি বসন্তের কোকিল। সেই কারণেই ব্রিগেড ডাকা। এই যে 2 বছর ধরে বাংলার প্রতি লাঞ্ছনা, নিপীড়ন, অত্যাচার, বঞ্চনা এবং একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা জোর জবরদস্তি গায়ের জোরে প্রায় বন্ধ করে দেওয়া, তার বিরুদ্ধে এবং তার প্রতিবাদে সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ করে জনগর্জন সভার আহ্বান তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেওয়া হয়েছে। যে বাংলার গর্জন কি তার একটা ট্রেলার বহিরাগতরা আর বাংলা বিরোধীরা 10ই মার্চ কলকাতায় দেখবে। সিনেমাটা তো ভোটে দেখবে, ট্রেলারটা 10ই মার্চ দেখবে। আর যারা এত বড় বড় ভাষণ দিচ্ছে তাদেরকে বলবো, যদি পাল্টা সাংগঠনিক ক্ষমতা থাকে তাহলে ব্রিগেডের জায়গাটা তো রাজ্য সরকারের নয়, প্রতিরক্ষা দপ্তরে, ডিফেন্সের। তাহলে পাল্টা 11 তারিখ বা 12 তারিখ একটা সভা করে তাদের কত ক্ষমতা একবার দেখাক, তাদের কত সাংগঠনিক দক্ষতা, তাদের কত সাংগঠনিক ক্ষমতা। আমরা ব্রিগেড ঘোষণা করেছি আজকের কত তারিখ? 25 তারিখ। 4 দিনেই মাস শেষ, 29 তারিখের মাস, 29 দিনের মাস, কার্যত 2 সপ্তাহের কম সময়। তার মধ্যে ব্রিগেড সমাবেশ এবং ব্রিগেডের ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস। সেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, আমরা নিজেরা সবাই থাকবো, সাংসদ, বিধায়ক সকলে থাকবে। এবং কিভাবে 2 বছর ধরে এরা বাংলার মানুষকে বঞ্চিত করেছে ডিটেলস আমরা ব্রিগেডে দেখাবো। ট্রেলারটা আমি বিজেপিকে বলবো 10ই মার্চ আপনারা দেখবেন, আর বাকি সিনেমাটা নির্বাচনে মানুষ দেখাবে। অনেকে ভেবে নেয় আমি প্রধানমন্ত্রী, আমি কেন্দ্রীয় মন্ত্রী, আমি রাজ্যপাল, আমি রাষ্ট্রপতি, তাই সব ক্ষমতা আমার। গণতন্ত্রে ক্ষমতা মানুষের হাতে থাকে। মানুষ চেয়েছে বলে আজকে কেউ প্রধানমন্ত্রী, কেউ মুখ্যমন্ত্রী, কেউ রাজ্যপাল, কেউ কেন্দ্রীয় মন্ত্রী, কেউ বিধায়ক, কেউ সাংসদ। মানুষ যেদিনকে না চাইবে আর এদের অহংকার, ঔদ্ধত্য আর দম্ভ ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে বেশি সময় মানুষের লাগবে না। 2 বছর ধরে যাদের দেখা পাওয়া যায়নি, এখন নির্বাচনের সময় মানুষকে ভুল বোঝাতে আবার সক্রিয় হয়েছে। তা সে হোক, রাজনীতিতে আমি মনে করি প্রত্যেক রাজনৈতিক দলের মানুষের কাছে যাওয়ার অধিকার রয়েছে। মানুষ এক পক্ষকে গ্রহণ করবে, এক পক্ষকে বর্জন করবে, এটাই রাজনীতির নীতি, রীতি, ঐতিহ্য। সুতরাং পুরোটাই মানুষের কাছে ছেড়ে দেওয়া হোক। আমি যারা প্রশ্ন করছে তাদেরকে বলবো একটা এক্সট্রা মাইক থাকলে দিতে। দু 2019 লোকসভা নির্বাচনের আগে আমরা দেখেছিলাম যে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে সভা করেছিল তৃণমূল কংগ্রেস। কার্যত অবিজেপি সমস্ত দলগুলির একটা সমাবেশে পরিণত হয়েছিল সেই ব্রিগেড সমাবেশ। 2024-এর আগে কি ব্রিগেডের ময়দান থেকে দেশের উদ্দেশ্যে এমন কোনো ছবি উঠে আসতে পারে? আমরা বাংলার বঞ্চনাকে সামনে রেখে লড়াই করছি। যারা এই বঞ্চনার বিরুদ্ধে, বিজেপির বিরুদ্ধে সামিল হতে চান তারা আসতে পারেন, কিন্তু তৃণমূল কংগ্রেস মানুষকে সংগঠিত করে লড়াই করছে, সেই কারণেই নাম দিয়েছে জনগর্জন সভা। সুতরাং এখানে আলাদা করে কাউকে আহ্বান আমরা জানাচ্ছি না, আমরা প্রত্যেকটা মানুষকে আহ্বান করছি, প্রত্যেকটা মানুষকে আমরা অনুরোধ করছি
তাদের কাছে আবেদন রাখছি যে জাতি, বর্গ, বর্ণ, দলমত নির্বিশেষে বাংলার স্বার্থে আপনারা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আসুন, নিজের চোখে দেখুন, কারোর কানে বিশ্বাস করতে হবে না যে বিজেপি জোর জবরদস্তি বাংলার মানুষের বাড়ির টাকা কিভাবে আটকে রেখেছে, 100 দিনের টাকা কিভাবে আটকে রেখেছে। বাংলা একমাত্র রাজ্য যেখানে পরপর দুটো অর্থবর্ষে 21, 22, 22, 23 1 পয়সা 100 দিনের প্রকল্পে বরাদ্দ করা হয়নি। উল্টে আমাদের রাজ্য সরকার কর্মশ্রী প্রকল্প শুরু করেছে, পরের অর্থবর্ষ থেকে শুরু হবে এবং সেটা 50 দিন কাজ সুনিশ্চিত করবে জব কার্ড হোল্ডারদের। এটা তো সংবিধান স্বীকৃত আইনসভায় পাস হওয়া আইন। 15 দিনের বেশি আপনি 100 দিনের কাজের টাকা আটকে রাখতে পারেন না। সেখানে 2 বছর ধরে অর্থাৎ 730 দিনের বেশি আপনার টাকা বন্ধ। আমরা মানুষকে অনুরোধ করছি যে কিভাবে প্রধানমন্ত্রী 2022 সালে বলেছিল যে প্রত্যেকটা ভারতবর্ষের নাগরিকের পাকা ছাদের ব্যবস্থা আমার সরকার করবে। আজকে 2024 ফেব্রুয়ারি, 2 বছর অতিক্রান্ত হয়েছে, আমরা 2024 রয়েছি। তারপরেও বাংলার একটা মানুষের বাড়ির টাকা এরা ছাড়েনি এবং আমাদের সরকার বলেছে যে আমরা 1 মাস 1.5 মাস সময়সীমা এদেরকে দিচ্ছি। মুখ্যমন্ত্রী নিজে বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন তারপরেও যদি এরা টাকা না ছাড়ে বাংলা কারোর কাছে হাত পাতবে না, আমরা এদের দাবিকে অগ্রাধিকার দিয়ে নিশ্চিতভাবে দেখব। সুতরাং এই যে 100 দিনের টাকা যেটা কেন্দ্রের দেওয়ার কথা সেটা দিচ্ছে রাজ্য, রাস্তার টাকা দিচ্ছে রাজ্য, লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে রাজ্য, মানবিক দিচ্ছে রাজ্য, বয়স্ক ভাতা, বার্ধক্য ভাতা দিচ্ছে রাজ্য, কন্যাশ্রী, যুবশ্রী, একের পর এক এই জনকল্যাণমূলক প্রকল্প, জল, কল, রাস্তা, এই যে বিশাল কর্মযজ্ঞ, এই প্রত্যেকটা টাকা যেখানে কেন্দ্রের টাকা দেওয়ার কথা, আজকের দিনে দাঁড়িয়ে সেখানে রাজ্যের বকেয়া পাওনার পরিমাণ এবং পরিসংখ্যান হচ্ছে 1,60,000 কোটি টাকা। আমি অক্টোবর মাসে যখন কলকাতায় রাজভবনের বাইরে ধর্ণা করেছিলাম তখন বলেছিলাম 1,15,000। যত দিন যাচ্ছে সংখ্যা বাড়ছে। আজকের দিনে দাঁড়িয়ে বকেয়ার পরিমাণ 1,60,000 কোটি টাকা। এটা বাংলার টাকা। আর 5 বছরে, এটা বাংলার মানুষের জানার প্রয়োজন যে 2018 থেকে 23 এই 5 বছরে বাংলা থেকে নরেন্দ্র মোদীর কেন্দ্রের জনবিরোধী বিজেপি সরকার 4,65,000 কোটি টাকা খালি বাংলা থেকে তুলে নিয়ে গেছে। 4,65,000 কোটি টাকা। আসুক না বিজেপির নেতারা যদি ভুল বলছি। 4,64,000 কোটি টাকা পরপর 5টা অর্থবর্ষে এবং গত 5 বছরে বাংলার মাটি থেকে তুলে নিয়ে গেছে। হঠাৎ করে মনে হলো আধার ক্যান্সেল। যারা নাগরিকত্বের কথা বলছে আজকে আধার ক্যান্সেল করছে, কালকে ভাওতা দিয়ে নাগরিকত্ব ক্যান্সেল করে দেবে। সেখানে বিজেপির বিধায়ক ভাষণ দিয়ে বলছে ভাগ্য ভালো, আধারটা আবার অ্যাক্টিভেট হয়ে গেল, নইলে কিচ্ছু পেতে না, কিচ্ছু করতে পারতে না। এই দম্ভ, এই অহংকার, এই সাহস, দুঃসাহস বলবো আমি, এই ঔদ্ধত্য, যখন ইচ্ছা হবে আমি আধার ক্যান্সেল করে দেবো, যখন ইচ্ছা হবে আমি টাকা আটকে দেবো, যখন ইচ্ছা হবে আমি টাকা বন্ধ করে দেবো। পৈতৃক সম্পত্তি নাকি কারোর? মামার বাড়ির আবদার? আমি বাংলার মানুষের কাছে বলবো যে আপনারা কানে শুনে নয়, চোখে দেখে ভোট দিন। আগামী নির্বাচনে বাংলার স্বার্থে আমাদের লড়াই করতে হবে। যে স্বনির্ভর বাংলার কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেটা যাতে অক্ষরে অক্ষরে কার্যত বাংলার মানুষের আশীর্বাদ সমর্থন নিয়ে আমরা বাস্তবায়িত করতে পারি, যেখানে এমন বাংলা আগামী 2 বছরে বাংলা নিজেকে তৈরি করবে, প্রস্তুত করবে, যেখানে দিল্লির নেতাদের কাছে আমরা আর সাহায্য সহযোগিতা চাইতে যাব না। দিল্লির নেতারা বাংলায় আসবে আমাদের কাছে সাহায্য সহযোগিতা চাইতে। এমন বাংলা আমাদের তৈরি করতে হবে। সুতরাং যারা এই কথাগুলো বলছেন যে বাংলায় টাকা দিয়ে দেওয়া হয়েছে, আমি তার থেকে জানতে চাই 2021, 22, 22, 23 100 দিনে ক পয়সা বিজেপি সরকার দিয়েছে। যদি 1 পয়সার একটা হোয়াইট পেপার বিজেপি রিলিজ করতে পারে আমি পলিটিক্সে থাকবো না। 1 পয়সার এই দুটো অর্থবর্ষে 10 পয়সার ফান্ড ছাড়েনি। আমরা পারবো কোনোদিন বাড়িতে কাউকে 6 মাস 8 মাস ধরে কাজ করিয়ে হঠাৎ তাকে বলে দিলাম চলে যাও, তোমার মায়না দেবো না?
পারবো? আমাদের বিবেকে বাঁধবে। দিল্লি থেকে বসে বাংলার মানুষের সুখ দুঃখ কি বুঝবে এরা? এই 2 বছরে, 2 বছর 2.5 বছরে 30 মাস কদিন দেখেছেন? কটা বিজেপির নেতা এসছে বলুন? আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই। দুঃখে কেউ থাকবে না, সব বসন্তের কোকিল। যাদেরকে 2019 সালে ভোট দিয়ে মানুষ বিজেপির প্রতিনিধি করে লোকসভায় পাঠিয়েছিল, এমন 18 জন বিজেপির সাংসদ রয়েছে বাংলায়। এরাই চিঠি লিখে, তল্পিবাহকতা করে, পদলেহন করে, পা চেটে দিল্লির নেতাদের বলছে বাংলার টাকা আটকে দাও। আমি বাংলার মানুষকে বলবো, যখন ভোট দেবেন চোখ কান খুলে ভোট দেবেন। 2014 থেকে 2019 তৃণমূলের 34টা সাংসদ ছিল, মোদী প্রধানমন্ত্রী ছিল, আপনার টাকা আটকাতে পারেনি। আর 19 থেকে 24 যেই বিজেপির 18টা সাংসদ পাঠিয়েছেন, বাংলার সব টাকা বন্ধ। যাদেরকে সাংসদ বিধায়ক করেছেন, আপনার ভোটে কেউ সংসদে প্রবেশাধিকার পেয়েছে, কেউ বিধানসভায় প্রবেশাধিকার পেয়েছে, তারাই চিঠি লিখে বলছে, তদবির করে বলছে যে বাংলার টাকা বন্ধ করে দিতে হবে। আপনি দেখাতে পারবেন আমরা কোথাও হেরেছি, আমরা টাকা বন্ধ করেছি? আপনি দেখাতে পারবেন? আমি এই জেলার কথাই বলছি, ধরুন ভাঙড়, একমাত্র বিধানসভা যেখানে তৃণমূল কংগ্রেস পরাজিত হয়েছে এই জেলায়। আপনি ভাঙড় থেকে একটা লোক আমাকে দেখান, একটা মহিলা দেখান, একটা মা দেখান, একটা দিদি দেখান, একটা বৌদি দেখান যে বলতে পারে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না। আমরা কুচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার একাধিক বিধানসভায় পরাজিত হয়েছি। আপনি আমাকে খুঁজে এনে দেখান একজন মা, একজন বৌদি যে বলতে পারবে আমি লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি না, বা মমতা বন্দ্যোপাধ্যায় জবে থেকে ঘোষণা করেছে আমি লক্ষ্মীর ভান্ডার পাইনি। একটা বিজেপির নেতাদের বলবো, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজুন, পাবেন না। এটাই পার্থক্য। আমরা যখন নির্বাচিত হয়েছি, আমাদের সবার কিছু দায়বদ্ধতা রয়েছে। আজকে আমি জলের প্রকল্প উদ্বোধন করলাম, আমি বলতে পারি তৃণমূলের বাড়িতে যাবে, সিপিএম এর বাড়িতে যাবে না? আমি বলতে পারি জলের কানেকশন বিজেপির বাড়িতে বসবে না, খালি তৃণমূলের বাড়িতে বসবে? আমাকে যারা ভোট দিয়েছে আমি তাদেরও সাংসদ, যারা ভোট দেয়নি তাদেরও সাংসদ। এটাই আমাদের কর্তব্য। আপনি বলতে পারবেন যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে খালি তৃণমূল করেছে বলে পাচ্ছে? 2,12,00,000 মানুষের, 2,12,00,000 মহিলাকে সরাসরি ডিবিটির মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 25,000 কোটি টাকা ব্যয় করে প্রতি বছর লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। প্রত্যেকটা দলের প্রতিনিধি আছে, এটাই হওয়া উচিত। সেখানে বিজেপি সরকার বাংলায় হেরেছে বলে বাংলার টাকা বন্ধ। আপনার টাকার দরকার নেই, আপনার টাকার জন্য আমরা বসে নেই, আমরা নিজেরা করে নেবো। আর এমন সুনিশ্চিত করব যে বাংলা থেকে 10 পয়সা আপনি আগামী দিন তুলতে পারবেন না। যে ভাষায় বোঝে আমি মনে করি তাকে সে ভাষায় জবাব দেওয়া উচিত। আপনাদের আর কারোর কোনো প্রশ্ন রয়েছে? মার্চের প্রথম সপ্তাহে প্রধানমন্ত্রী আসছেন, 3 দিন তিনি সভা করবেন, আরামবাগে করবেন, কৃষ্ণনগরে এবং বারাসাতে। 6 তারিখে করার কথা ছিল, সেটা পোস্টপন্ড হয়েছে 2 দিন, 8 তারিখ করবেন, এবং সেখানে সন্দেশখালীর মহিলাদের নিয়ে আসা হবে বিজেপির তরফ থেকে। কি বলবেন প্রধানমন্ত্রীর আশা? না, উনি তো দেশের প্রধানমন্ত্রী, বাংলা তো দেশেরই অন্তর্ভুক্ত, উনি আসতেই পারেন। কিন্তু আমার বক্তব্য 2021-এর নির্বাচনের পর যে বারাসাতে উনি সভা করছেন, বা যে সন্দেশখালীকে সামনে রেখে উনি সভা করতে চাইছেন, বা যে আরামবাগে উনি সভা করতে চলেছেন, বা যে কৃষ্ণনগরে উনি সভা করতে চলেছেন, একটা বৈঠক এই 2.5 বছরে 10টা মানুষের কল্যাণে বা হিতার্থে উনি করেছেন? আপনি আমাকে দেখান যে 2.5 বছরে প্রধানমন্ত্রী কেন, একটা কেন্দ্রীয় মন্ত্রী বাংলায় এসে যে কি করে বারাসাতের 10টা মানুষের বাড়িতে আরো 10 মাস আগে জলের ব্যবস্থা আমি করতে পারি, বা 4টে মানুষের মাথার উপর ছাদের ব্যবস্থা আমি করতে পারি। বিজেপির একটা প্রতিনিধি আপনি দেখান যে একটা বৈঠক করেছে। আমি প্রধানমন্ত্রী ছেড়ে দিলাম, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীদের থেকে তো আমরা আশাও করি না। আমরা তো বলছি যে কোনো কেন্দ্র, আপনি প্রতিমন্ত্রী দেখান যে বাংলার একটা মানুষের উন্নয়নের স্বার্থে একটা পর্যালোচনা বৈঠক করেছে। ভোট এলেই কেন প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, বাকি মন্ত্রী, অমুক মন্ত্রী, তমুক মন্ত্রী, অমুক পদাধিকারী, এই বহিরাগতদের উৎপাত শুরু হয়, ডেলি প্যাসেঞ্জারই শুরু হয়। মানে আপনার খালি ভোট, আর তো কিছু নেই। গদি দরকার, তাই উনি আসছেন। মাঝখানে তো মানুষগুলোর জীবনের কোনো মূল্য নেই তার কাছে। এই যে 59 লক্ষ মানুষের আর্তনাদ,
কারোর 5,000 টাকা বাকি, কারোর 6,000 টাকা বাকি 2 বছর ধরে, একবার খোঁজ নিয়েছেন? দিল্লি থেকে একটা ফোন করে খোঁজ নিয়েছেন? আমি ছেড়ে দিলাম আসার কথা। তো তিনি যদি আসতে চান আমরা স্বাগত জানাই, সবার যাওয়া আসার অধিকার আছে, মানুষের কাছে সবার যাওয়ার অধিকার আছে, কিন্তু ভোটের পর আর এদের দেখা নেই। তোমার দেখা নাই গো, তোমার দেখা নাই। রাস্তায় কে? মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। আমফানের সময় কে? মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের প্রতিনিধি। বুলবুলের সময় কে? মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের প্রতিনিধি, সাংসদ বিধায়ক। যশের সময় কে? মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের প্রতিনিধি। কোভিডের সময় কে? মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের প্রতিনিধি। আপনি আমাকে দেখান না, আমি ভুলও হতে পারি, আমার ভুল সংশোধন করার জন্য আপনি দেখান না, আমাকে দেখাতে পারবেন না, অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে পাবেন না। বলছি অভিষেক দা, বিজেপি অভিষেক দা, অভিষেক দা বলছি বিজেপি, বাম, কংগ্রেস সবার এখন একটা ইস্যু হচ্ছে সন্দেশখালী। তারা প্রতিদিন যাচ্ছেন সেখানে, বিভিন্ন অভিযোগ করছেন, নারী নির্যাতনের কথা অভিযোগ করছেন এবং বলছেন যে শেখ শাহজাহানকে এখনো কেন গ্রেপ্তার করা গেল না। প্রতিদিনই এই প্রশ্ন তুলছেন এবং কার্যত আপনাদের দিকে অভিযোগ করছে যে তৃণমূল কংগ্রেস আশ্রয় দিচ্ছে শেখ শাহজাহানকে। কি বলবেন? যারা বলছে আমি তাদেরকে হাতজোড় করে অনুরোধ করব যে যারা এই মানবাধিকারের কর্তা ধর্তা, রক্ষাকর্তা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধি হয়ে রোজ লাইমলাইটে থাকার জন্য বলছেন একে অ্যারেস্ট করুন, তাকে অ্যারেস্ট করুন, দরবারটা আর অনুরোধটা হাইকোর্টে করুন। হাইকোর্ট যদি রাজ্য প্রশাসনের হাত বেঁধে দেয় তাহলে আপনি অ্যারেস্ট করবেন কোত্থেকে? শেখ শাহজাহানের যে ঘটনাটা হয়েছিল, আমি এটা সবার জন্য বলছি এবং বাংলার প্রত্যেকটা মানুষ যাদের মনে সন্দেশখালী নিয়ে কোনো সমস্যা বা কোনো প্রশ্ন রয়েছে, আমি সকলের উদ্দেশ্যে বলছি, 5 তারিখ শেখ শাহজাহানের যে ঘটনা, অর্থাৎ 5ই জানুয়ারি যে ঘটনাটা ঘটেছিল, যেখানে ইডি আধিকারিকদের উপর হামলা চালানো হয়েছিল বলে তারা অভিযোগ করেছিল এবং তারাই এফআইআর করেছিল, ইডির আধিকারিকরা। সেখানে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি জয় সেনগুপ্তর বেঞ্চ একটি অর্ডার দেয় যে একটা এসআইটি তৈরি হবে, যেখানে রাজ্য প্রশাসন, রাজ্য পুলিশের একজন কর্তা থাকবে, প্রতিনিধি থাকবে এবং সিবিআই এর একজন প্রতিনিধি থাকবে।